দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। আবারও বিশাল পতনের ধারায় ঢাকা শেয়ার বাজার সূচক নেমে গেছে ৪,০০০-এর নিচে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইউরোপ আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ কমানো শুরু করেছে। তৈরি পোশাকের উৎপাদন নিয়ে সংশয়। করোনার প্রভাবে মেগা প্রকল্পের কাজে গতি কমে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুষিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আবারও বড় দরপতন হলো ঢাকার শেয়ার বাজারে। সূচক নেমে গেছে ৪,০০০-এর নিচে, যা ৭ বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। সূচক ৪ ভাগ পড়ে গেছে। সার্বিক সূচক ডিএসইএক্স ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৬৯-এ। বেচাকেনা হয়েছে ৩৭৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০টির, কমেছে ৩৩৮টির, আর অপরিবর্তিত আছে 7টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটে সবগুলো ইন্ডেক্সে নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। ডিএসইএক্স তার 160 পয়েন্ট নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। আমরা যদি বিগত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটু ভলাটিলিটি দেখা যাচ্ছে। মার্কেট একসাথে অনেক পয়েন্ট পড়ে যাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে পরের দিনই অনেক পয়েন্ট বেড়ে যাচ্ছে। এটার পেছনে একটা রিজন হতে পারে যে করোনা ভাইরাসের এফেক্ট নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন কিছু আনসার্টেনিটি এবং নার্ভাসনেস বিদ্যমান। এছাড়াও গ্লোবাল ইকোনমিতে করোনা ভাইরাসের একটা এফেক্ট দেখা যাচ্ছে এবং এই কারণে বাংলাদেশের এক্সপোর্ট এবং ইম্পোর্টও ফল করায় পুরো বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট বিরাজমান। এছাড়াও আমরা দেখতে পারি যে ব্যাংকিং সেক্টরে নতুন একটা রেগুলেশন আসার কারণে ব্যাংকিং সেক্টরে এই বছরের প্রফিটেবিলিটিও নেগেটিভভাবে এফেক্টেড হওয়ার চান্স আছে। যেহেতু ব্যাংকিং সেক্টর মার্কেটের সবচেয়ে বড় সেক্টর, সেহেতু ব্যাংকিং সেক্টর এফেক্টেড হয় পুরো মার্কেটের একটা নেগেটিভ সেন্টিমেন্ট বিরাজমান। তো এইসব কারণে মার্কেট নিয়ে কিছুটা ভলাটিলিটি এবং কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট ইনভেস্টরদের মধ্যে হয়তো বিদ্যমান আছে। আজকে মার্কেটের টোটাল টার্নওভার হয়েছে ৩৭৪ কোটি টাকা এবং মন্য সিরামিক আজকে সবচেয়ে বেশি ট্রেডেড হয়েছে এবং যার টার্নওভার হয়েছে ১৩ কোটি টাকা। শেয়ার বাজারের এমন পতন আর অব্যাহত অস্থিরতার পেছনের কারণ কি? করোনা ভীতি নাকি অন্য কিছু? তাই জানবো এবার। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এতটা খারাপ সময় আগে আসেনি। পতনের ধারা চলছে ১ বছরের বেশি সময় ধরে। এর মধ্যে গেল সোমবার একদিনেই সূচক পড়ে যায় ৬.৫ ভাগ। সার্বিক সূচক ডিএসইএক্স কমে ২৭৯ পয়েন্ট। পরের ২ কার্যদিবসে সূচক বাড়ে ২২৩ পয়েন্ট। তবে বৃহস্পতিবার সপ্তাহ শেষ হয় সূচকের পতন দিয়েই। নতুন সপ্তাহের শুরুতে তাই সবার নজর ছিল বাজার কেমন করে সেদিকে। কিন্তু ভালো খবর মেলেনি। বিক্রির চাপে লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টাতেই সূচক পড়ে যায় ২৩২ পয়েন্ট বা ৬ ভাগ। যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়, বাজার শেষ হয় ১৬০ পয়েন্টের পতন দিয়ে। বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছে। একটা বৈশ্বিক প্রভাব আপনারা জানেন যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীতে একটি তোলপাড় অবস্থা যাচ্ছে। তো এইটা বিনিয়োগকারীদের নিজস্ব মাইন্ডসেট বা ব্যক্তিগত অস্থিরতার কারণে এটা ঘটছে। তো আমরা আশা করি এই জায়গা থেকে আমরা খুব দ্রুত কাটায় উঠতে পারবো। আমাদের সামনে কোনো দিক নির্দেশনা নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কতখানি প্রিপেয়ার্ড এই ভাইরাসটাকে করার জন্য। সো এখন এইটার জন্য হয়েছে কি যে সবাই ক্যাশ হাতে রাখতে চাচ্ছে, যে ঠিক আছে যা আছে ক্যাশটা হাতে থাকুক, কখন কোনটা কি প্রয়োজন হয়। সো সেটাও একটা বিষয় কিন্তু আছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন তারল্য সংকট আর ভালো আইপিওর অভাব, সেই সাথে নিয়ন্ত্রক সংস্থার সাথে গ্রামীণফোনের দ্বন্দ্বে চলতি বছরের শুরু থেকেই পতনের ধারায় ছিল দেশের শেয়ার বাজার। পরিস্থিতি উন্নয়নে নেওয়া কোনো পদক্ষেপই শেষ পর্যন্ত কাজে আসেনি। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভয় বিনিয়োগকারীদের দিশেহারা করে তুলেছে। তাদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে বাজার। করাচি বলেন, বম্বে বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, সব জায়গায় একটা কুলিং এফেক্ট দিচ্ছে। যদি এইভাবে যেভাবে আমাদের এখানে পড়ছে সেভাবে পড়া শুরু করলে তখন বাজারটাকে ১৫ মিনিট, আধা ঘন্টা, 45 মিনিটস প্রত্যেকটা মার্কেটে বন্ধ করে একটা কুলিং এফেক্ট দেয়, কুলিং প্রসেসে চলে যায়। এবং তখন এই সময়টার ভিতরে কে সেল করছে, কে প্রেশার দিচ্ছে, কেন প্যানিক করছে, সেই বিষয়গুলো বিবেচনা করে তারপরে একটা ইনভেস্টরদের একটা নিউজ দিয়ে তারপরে ওপেন করে। সো এই প্রসেসটা আমার মনে হয় যে অভাব দেখতে পাচ্ছি। সাথে আরেকটা অভাব ফিল করছি, সেটা হলো যে এত ফল হচ্ছে অথচ ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ইমার্জেন্সি মিটিং করে আলোচনা করবে যে কিভাবে কি করা যায়, সেইটার একটা কিন্তু আমরা অভাব ফিল করছি। এমন অবস্থায় রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যেখানে জানানো হয় শেয়ার বাজারে অতিরিক্ত ২০০ কোটি টাকা বিনিয়োগের জন্য এখন পর্যন্ত ১২টি ব্যাংক আবেদন করেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। বাকিরাও দ্রুত সময়ের মধ্যেই আবেদন করবে। এই বিনিয়োগ বাজারকে স্থিতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতালি সহ ইউরোপের ক্রেতারা বাংলাদেশ থেকে পোশাক সহ সব ধরনের পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে ক্রয় আদেশ স্থগিত করেছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, করোনা সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে কারখানাগুলোতে শ্রমিকদের মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা প্রথম যে দেশে আঘাত হানে সেই চীন বাংলাদেশের আমদানি নির্ভর পণ্য আর কাঁচামালের বড় উৎস। তাই ভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম ধাক্কা আসে পণ্য সরবরাহ ব্যবস্থায়। সেই স্থবিরতা কাটিয়ে চীনের সরবরাহ ব্যবস্থা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখন করোনা দেখা দিয়েছে পশ্চিমা দেশগুলোতে, যেটি বাংলাদেশের রপ্তানি আয়ের বড় বাজার। কিছুটা প্রভাব পড়েছে আমাদের ইম্পোর্টের উপরে, সেটা সত্যি কথা, এবং সেটা কিভাবে কভার করা যায় চেষ্টা করা হচ্ছে। আর একটা বড় সমস্যার দিক আমাদের নজরে এসছে, সেটা হলো কিছু কিছু দেশ তারা তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে অথবা ডেফার্ড করতে যাচ্ছে। আজকে সকালেই আমি খবর পেলাম ইটালি কিছু কিছু ক্রয়াদেশ তারা বাতিল করতে চেয়েছে। ব্যবসা বাণিজ্যের এই প্রভাবের বাইরে করোনা বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে দেখা দিয়েছে দেশের মানুষের জন্যও। তাই নির্দেশনা দেওয়া হয়েছে জনসমাগম এড়িয়ে চলতে। এমন অবস্থায় সারা দেশের ৩,০০০-এরও বেশি পোশাক কারখানা আর সেখানে কাজ করা প্রায় ৪০ লাখ শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তার কি হবে? প্রতিটা গার্মেন্ট ফ্যাক্টরিতেই কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়েছে। অধিকাংশ ফ্যাক্টরিতে মাস্ক দেওয়া হয়েছে, হাত ধোয়ার জন্য সাবান এবং অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়েছে, সচেতন করা হয়েছে। স্যার, হেলথ মিনিস্ট্রির সাথে আমরা যোগাযোগ রাখছি। তো কোনো ফ্যাক্টরি এখনো এমন অবস্থা হয়নি যাতে করে বন্ধ করে দিতে হবে। বাণিজ্য মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন বাংলাদেশের অবস্থান কি হবে? কেননা কৃষকরা দাবি করেছে আমদানি করা পেঁয়াজ বাজারে এলে তাদের উৎপাদন খরচই উঠবে না। আমরা পুরোপুরি করে মাঠ সার্ভে করেছি। আমাদের দেশের প্রোডাকশন কস্ট অ্যাপ্রক্সিমেটলি ১৬-১৭ টাকা। তো আমরা মনে করি আমাদের গ্রোয়াররা যদি তার উপরে যদি 20% প্রফিট করে, তাইলেও কিন্তু ২০-২১ টাকাতে তারা দে শুড বি স্যাটিসফাইড উইথ দ্যাট ওয়ান। তো আমরা লক্ষ্য রাখবো সেটা, যে আমাদের গ্রোয়াররা যেন অন্তত ২০ থেকে ২৫ টাকার মধ্যে তারা বিক্রি করতে পারে। যদিও দীর্ঘ ৫.৫ মাস বন্ধ থাকার পর রোববার দিনাজপুরের হিলি ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রভাবে গতি কমেছে চলমান উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে। যন্ত্রপাতি আমদানি ও চীনের কর্মীদের কাজে ফিরতে দেরি হওয়াকে এর কারণ হিসেবে দেখছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসিতে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। 10টি বড় উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি হল পদ্মা সেতু, যেটি নির্মাণে কারিগরি সহযোগিতা দিয়ে আসছে চীন। প্রকল্পটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও আনতে হচ্ছে দেশটি থেকে। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই প্রকল্পে কর্মী ও যন্ত্রপাতির সংকট দেখা দিতে শুরু করেছে। ফলে গতি কিছুটা কমেছে এর নির্মাণ কাজেরও। শুধু পদ্মা সেতুই নয়, একই পরিস্থিতি বিরাজ করছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য বড় প্রকল্পেও। চাইনিজ নিউ ইয়ার পালন করতে যারা গেছে তারা দেশে ফিরে আসতে পারে নাই, সুতরাং হচ্ছে গিয়ে তাদের এক্সপার্ট এবং প্রজেক্ট পার্সোনাল তারা ফিরতে পারে নাই। আমাদের ইকুইপমেন্ট আসে চায়না থেকে অনেক, এই ইকুইপমেন্টগুলো আসা স্লো হয়ে গেছে, সুতরাং সেখানে তো কিছু কিছু প্রজেক্ট এটাতে এফেক্টেড হয়েছে। যদি এই অবস্থাটা নর্মাল হয়ে যায়, আমরা এই যে টাইম লস হচ্ছে বা প্রজেক্টের ধীরগতি হচ্ছে, এটা আমরা মিট আপ করতে পারবো। Coronavirus issue is an evolving issue and it is developing quite fast. So far, Bangladesh has not been impacted or has been impacted relatively less. So we hope that the impact is minimum and can be managed very well. If it is managed very well, it is going to be a win-win both for the people of Bangladesh as well as for the government also. And ADB stands ready to support the government of Bangladesh in this difficult time. দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীর সড়ক যোগাযোগ উন্নত করতে এলেঙ্গা থেকে হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়নে বাংলাদেশকে $১২০ কোটি ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এমএফএফ সুবিধার আওতায় দ্বিতীয় কিস্তিতে $৪০ কোটি ঋণ ছাড়ে রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে চুক্তি করেছে সংস্থাটি। ADB will be financing this project out of their
ordinary capital resources loan, which is repayable in 25 years, including 5 years grace period, and the maturity premium is 0.1%, and the commitment charge on the unspent amount is 0.15%. This project is going to contribute quite immensely to the development of Bangladesh. It will have a modern 4-lane 190-kilometer section from Elanga to Hatikumurul to Rangpur. This is an important corridor which will help to connect Bangladesh with Bhutan, India and Nepal. It will also strengthen the regional connectivity and boost the international trade along the second busiest road artery in the country. The project will also enhance the institutional capacity of the Roads and Highways Department in road operation and management. MFF এর আওতায় প্রকল্পটিতে এর আগে প্রথম কিস্তিতে $30 কোটি ছাড় করেছিল এডিবি। আগস্ট 2021। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও সেবাদানের জন্য একটি পৃথক হটলাইন নম্বর চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা বাতায়ন নামের এই সেবার আওতায় 16121 নম্বরে ফোন করে ভোক্তারা এখন থেকে 7 দিন 24 ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারবেন। রোববার বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এই হটলাইন ব্যবস্থা চালু করা হয়, যেখানে জানানো হয় চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 6500টি ভোক্তা অধিকার সংশ্লিষ্ট অভিযোগ এসেছে অধিদপ্তরে, যার বেশিরভাগই নিষ্পত্তি করা হয়েছে। বৈঠকে ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবার পাশাপাশি ব্যবসায়ীদেরও অতি মুনাফা আর ভেজাল পণ্য তৈরির প্রবণতা থেকে সরে আসার তাগিদ দেওয়া হয়। শেরপুরে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে সুতা তৈরিতে আগ্রহ বাড়ছে অনেকের, কর্মসংস্থান হচ্ছে বহু মানুষের। প্রতিনিধি আবুল হাশিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরের আনাচে কানাচে পড়ে থাকা প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে মেশিনে টুকরো করা হয়, এরপর সেগুলো ধুয়ে পরিষ্কার করে শুকানো হয় রোদে এবং পরে তা গলিয়ে তৈরি করা হয় সুতা। শেরপুরে এমন প্লাস্টিকের সুতা তৈরির 4টি কারখানা আছে। এক একটিতে কাজ করেন 15 থেকে 20 জন শ্রমিক। আবার অন্যদিকে প্লাস্টিক কুড়িয়ে কারখানায় বিক্রি করেও রোজগার করছেন অনেকে। আমরা এই প্লাস্টিকগুলা বিভিন্ন লোকের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে এসে আমরা সুতলি বানাই। কারখানায় প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে বলে শর্ত সাপেক্ষে এর ছাড়পত্র দেওয়া যেতে পারে, বলছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্লাস্টিকগুলা কৃষি জমিতে বা নর্দমায় পড়ে যেত, সেগুলো টুকায় বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারা সংগ্রহ করে ক্রাশিংয়ের মাধ্যমে যে প্লাস্টিকের সুতা তৈরি করছে, এতে রিসাইক্লিং এবং রিইউজের ব্যাপারটা চলে আসছে। অর্থাৎ রিইউজটাকে প্রমোট করার জন্য, রিসাইক্লিংকে প্রমোট করার জন্য আমরা একে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিতে পারি। স্থানীয় চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাতেও সুতা সরবরাহ করছেন কারখানার মালিকরা। তাদেরকে কারিগরি তথ্য দিয়ে সহযোগিতার কথা বলছে স্থানীয় বিসিক। আমরা যেহেতু শিল্পের পোষক প্রতিষ্ঠান হিসেবে কাজ করি, আমরা অবশ্যই প্লাস্টিক শিল্পটিকে নিবন্ধনের আওতায় আনতে পারবো এবং তাদেরকে একটি সরল সুদে ঋণ দিতে পারবো। এছাড়াও ওনারা যদি কারিগরি এবং কোনো ধরনের তথ্য চান, আমরা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। জেলায় একটি কারখানায় দিনে 250 কেজির মতো প্লাস্টিকের সুতা তৈরি হচ্ছে, যা 65 টাকা কেজি দরে বিক্রি করে কারখানাগুলো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে বাইরের পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউরোপ। প্রায় প্রতিটি দেশেই সাধারণ জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষ যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করে মহাদেশটির সাথে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে অর্থনৈতিক অনিশ্চয়তা পেয়ে বসেছে পুরো ইউরোপকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজ ঘরে আবদ্ধ থেকে ভালো সময়ের প্রতীক্ষায় গান গেয়ে সময় কাটানোর এই দৃশ্য এখন করোনায় আতঙ্কগ্রস্ত ইতালির নতুন আশাবাদের চিত্র হয়ে উঠেছে বিশ্বজুড়ে। ইউরোপের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইতালির। আক্রান্তের হার বেড়েছে 17 ভাগ আর মৃতের হার বেড়েছে 25 ভাগের মতো। সাধারণ সময়ে পর্যটকে ঠাসা ইতালির রাজধানী রোমের রাস্তাঘাট, পার্ক, বিপণিবিতান সবই এখন ফাঁকা। কিন্তু হিসেব বলছে অন্য কথা। পরিস্থিতি এমন চলতে থাকলে 1 দশকের মধ্যে চতুর্থবারের মতো ইতালি মন্দায় পড়বে এমন আভাস দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শুধু ইতালি নয়, করোনা সংক্রমণ বাড়ায় ফ্রান্স সব ধরনের রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, যাতে বড় অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। একই রকম নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনও। জরুরি খাবার এবং ওষুধপত্র কেনা ছাড়া 15 দিন বাসার বাইরে বের হতে নিষেধ করা হয়েছে দেশটির নাগরিকদের।
এতে যে স্পেনের অর্থনীতি বড় ধাক্কা খাবে সে বিষয়ে সতর্কতাও উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এটা নিশ্চিত যে অর্থনীতিতে বেশ বড় প্রভাব পড়তে যাচ্ছে। আমাদেরকে প্রত্যেক জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হচ্ছে এবং ভাইরাসের সংক্রমণ রোধেও আমরা কাজ করে যাচ্ছি। নিষেধাজ্ঞার আওতায় আসতে শুরু করেছে ইউরোপীয় অর্থনীতির পাওয়ার হাউস জার্মানিও। সংক্রমণ বাড়ায় বার্লিন ও ক্লোগনে শহর দুটিতে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আমরা 10 এপ্রিল পর্যন্ত সব অনুষ্ঠান বন্ধ রেখেছি। এই নিষেধাজ্ঞা গির্জাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রযোজ্য। শুধুমাত্র জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে যে অনুষ্ঠানগুলো হবে তা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া সাপ্তাহিক খাদ্যপণ্যের বাজারও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অবস্থা এমন যে ইউরোপের সাথে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাদ যাচ্ছে না যুক্তরাজ্যও। আমরা এই ভাইরাসের ব্যাপারটিকে খুব গুরুত্বের সাথে দেখছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ইউরোপের সাথে বিমান যোগাযোগ বন্ধ করতে হচ্ছে। এখন আমরা ব্রিটেনের সাথেও বিমান যোগাযোগ বন্ধ করেছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও করোনার প্রভাব পড়তে শুরু করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি 0.7% কমে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। দেশটিতে করোনার প্রভাব সামাল দিতে ইতিমধ্যে 5,000 কোটি টাকার তহবিল গঠন করেছে ট্রাম্প। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।